আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আগেই নোটিস করা ছিল আজকের ক্লাসের টপিকটা আমরা কমপ্লিটলি রিমোট জব নিয়ে আজকে আমরা ক্লাস করব। দেখেন, তার সাথে অত্যন্ত দুঃখিত যারা ক্লাসে উপস্থিত হতে পারেন নাই, পরবর্তীতে ভিডিওটা দেখবেন। আমাদের জুমের ক্যাপাসিটি 300, অলরেডি 300 ফিল আপ, যার কারণে অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন যে ক্লাসে উপস্থিত হতে পারতেছি না। ইনশাল্লাহ এটাকে আমরা বাড়াবো, কেমন? তো আমরা যদি এইটা চিন্তা করি যে আপনি আজ থেকে 4 থেকে 5 মাস পর একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি বাংলাদেশে বসেই রিমোট জব করবেন অ্যাজ এ এসইও এক্সপার্ট অর ডিজিটাল মার্কেটার হিসাবে, এটা আসলে কতটুকু পসিবল? অবভিয়াসলি এটা ট্রু যে এটা পসিবল, বাট অনেকে জানে না যে আমি কোথা থেকে শুরু করব। তো আজকের এই ক্লাসে আমি এটাই জানানোর ট্রাই করব যে আসলে রিমোট জবটা কি, কোথায় রিমোট জব পাবেন, কিভাবে নিজেকে রিমোট জবের জন্য প্রিপেয়ার করবেন এবং কিভাবে একটি প্রফেশনাল স্ট্রং পোর্টফোলিও তৈরি করবেন যেখান থেকে আপনার রিমোট জবের অপরচুনিটিটা ক্রিয়েট হবে, এবং কিভাবে আমরা প্রফেশনালি সিভি তৈরি করব, কিভাবে আমরা পারফেক্টলি কভার লেটার সেন্ড করব যেন ক্লায়েন্টকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারে। মোটামুটি আজকের এই ক্লাসে রিমোট জব পাওয়ার জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজি, কমন মিস্টেক অ্যান্ড হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন, এবং এইটা কমপ্লিট রোডম্যাপ নিয়ে আজকের বিস্তারিত ক্লাস ইনশাল্লাহ হবে। তা আমি চেষ্টা করব প্রতিটি বিষয় বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজ ভাষায় ধাপে ধাপে আপনাদেরকে শেখানো এবং বোঝানো। তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে রিমোট জব এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পার্থক্যটা কী। যদি আমরা সহজ ভাষায় বলি, ফ্রিল্যান্সিং এবং রিমোট জবটা অনেকটা সিমিলার, বাট এর মধ্যে কিছু পার্থক্য আছে। অর্থাৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনার নিজস্ব ক্লায়েন্ট থাকবে, এই ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা আপনি নিজেই করবেন। এখানে কোনো ধরনের এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে না যেটা আপনাকে পালন করতে হবে। আর সবথেকে বড় যে অপরচুনিটিটা হচ্ছে এখানে রেটটা হচ্ছে আপনি নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনি নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন। একই কাজ আপনি একটা ক্লায়েন্টের জন্য করতেছেন $50, আপনি অন্য ক্লায়েন্টের জন্য করতেছেন $200 এখানে কোনো ধরনের নির্দিষ্টতা রেট নাই যেটা আপনাকে ওই রেটই কাজ করতে হবে। এবং আপনি যদি দেখেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কখনও আপনার আর্নিংটা স্টেবল থাকবে না, কখনো হাই থাকবে, কখনো লো থাকবে, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দুইটাই হবে। অর্থাৎ কখনো কোনো মান্থে আপনি অনেক বেশি ডলার আর্নিং করতেছেন, আবার কোনো মান্থে আপনি অনেক কম ডলার আর্নিং করতেছেন। এখানে আরেকটা বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবল। আপনি নিজের মতো সময় মেনটেন করে কাজ করতে পারতেছেন। আপনি সকালে কাজ করতেছেন না, দুপুরে কাজ করতেছেন না, বিকালে কাজ করতেছেন, এইটা ম্যাটার করে না। যখন আপনি যে ক্লায়েন্ট আসবে ওই ক্লায়েন্টের প্রজেক্ট অনুযায়ী আপনি কাজ করতে পারেন, ফিক্সড প্রজেক্ট হিসাবে বা মাইলস্টোন প্রজেক্ট হিসাবে অথবা আওয়ারলি প্রজেক্ট হিসাবে। বাট এত সুবিধা সত্ত্বেও সবাই কেন রিমোট জব করতে চায়? রিমোট জবের সবথেকে যে বড় অপরচুনিটিটা সেটা হচ্ছে ফিক্সড স্যালারি, যে মান্থলি আমরা একটা স্টেবল স্যালারি পাই, যে আমি এত ডলার, যে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে যারা আমরা কাজ করি আপনারা মোটামুটি জানেন যে 500 to 1000 প্লাস আমরা মান্থলি এটা একটা স্যালারি পাই। আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে যদি বিগিনার হিসাবে যান, তারপরেও দেখা যায় যে $300 থেকে $700 হিসাবে আপনি একটা মান্থলি স্যালারি পান। তো এখানে সবথেকে বড় অপরচুনিটিটা এইটা ক্রিয়েট হয় যে আপনি ফিক্সড একটা স্যালারি পাচ্ছেন মাস শেষে, এবং আপনি এখানে আপনি টিম ওয়ার্ক কাজ করতে পারতেছেন। আপনার স্কিলটা যদি একটু উইক হয়, যে আমি সব কিছু জানি না বা সব কিছু মেনটেন করার মতো পসিবিলিটি আমার নাই, সেক্ষেত্রে যেহেতু রিমোটলি জবগুলা কোনো একটা কোম্পানির সাথে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, ওই জায়গায় আমার ঘরে বসে আমি কাজ করতে পারি। বাট অন্য একটা কোম্পানি তাদের টাইম রুলস অনুযায়ী কাজ করতে হবে, কতটুকু কাজ করতে হবে সেটা কোম্পানি নির্ধারণ করে দেবে। এই জায়গাতে আমরা টিম ওয়ার্ক কাজ করতে পারি, যে টিমের সাথে তাদের ইমপ্রুভমেন্টের জন্য, তাদের কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য হলেও আপনাকে তারা শেখাবে। তো রিমোট জবটা আসলে প্রত্যেক ফ্রিল্যান্সারের জন্য একটা অন্যরকম অ্যাসেট, যেখান থেকে আমরা মান্থলি স্যালারি পাই, যে জায়গা থেকে আমাদের নতুন নতুন চিন্তাটা ক্রিয়েট হয় যে ওকে আমি এই জায়গা থেকে আমি মান্থলি একটা আর্নিং করতেছি, পরবর্তীতে আমি যেন সামনের দিকে আরও যেতে পারি, আমার আর একটা জব প্রয়োজন, বা আমি অন্য অন্য জায়গায় অন্য অন্য সেক্টরের দিকে আমরা ইমপ্রুভমেন্টের একটা সুযোগ পাই, যেহেতু এক জায়গা থেকে আপনার একটা স্টেবল একটা আর্নিং চলে আসে। তো রিমোট জবটা যারা একই ধাঁচের মনে করেন তাদের মধ্যে কিছু কনফিউশন বা ভুল আছে যে রিমোট জবটা কি সব একই রকম হয় নাকি ডিফারেন্ট হয়। এখানে যারা এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে রিমোট জব করবেন, অথবা যে কোনো সেক্টরে যারা যে সেক্টরে আছেন তারা রিমোট জবের সাথে যারা ইনভলভ হতে চান,
এখানে রিমোট জবের মধ্যে কিছু পার্থক্য আছে। ফার্স্ট নাম্বার ওয়ান যেটা হচ্ছে ফুল টাইম রিমোট জব। এখানে মোটামুটি আপনি যদি চিন্তা করেন ফুল টাইম রিমোট জবের ক্ষেত্রে একটা কোম্পানি তার স্থায়ী এমপ্লয়ার হিসাবে আপনাকে হায়ার করে। এখানে ম্যাক্সিমাম সময় আপনার তো অবশ্যই এটা মান্থলি স্যালারি হবে, মান্থলি স্যালারি থাকবে, প্লাস হচ্ছে আপনার এখানে আমাদের টিম মিটিংও করতে হয় অনেক সময়, এবং দেখা যায় যে এখানে আমাদের লং টাইম একটা জবের অপরচুনিটি ক্রিয়েট হয়। এই দীর্ঘমেয়াদী যেটা ফুল টাইম জব, এটা স্টুডেন্ট এবং যারা জব হোল্ডার আছেন তাদের জন্য আমি সাজেস্ট করি না। যারা ফুল টাইম মনে করে যে আমি ফিজিক্যালি আমার কোনো জব নেই, আমি শুধুমাত্র এই রিমোট জবের সাথে এঙ্গেজ থাকবো। তো ফুল টাইম রিমোট জবের কথা আসলে আমরা এটা চুক্তিবদ্ধ হই যে 5 বছরের জন্য বা 3 বছরের জন্য বা 4 বছরের জন্য, যে এত দিনের জন্য আমি কমপ্লিটলি তার কোম্পানিতে কাজ করব। আপনি যদি কোনো মেজর বড় কোনো ভুল না করেন তাহলে কোম্পানি আপনাকে কখনো বাদ দেবে না। তো এখানে আমাদের পরবর্তীতে যারা মনে করে যে আমি ফুল টাইম জবটা, সবথেকে বড় প্রবলেমটা যেটা যে উইকলি আমাদের প্রায় 40 আওয়ার, 40-45 ঘন্টা আমাদের কাজ করতে হয়, একটা লম্বা সময় কাজ করতে হয়, 35 to 45 আওয়ার পর্যন্ত কাজ করতে হয়। যাদের এই সময়টা নাই, স্টুডেন্ট বা জব হোল্ডার আছেন, তাদের জন্য রিমোট জবটা পারফেক্ট না। তাদের জন্য রিমোট জব আছে বাট ফুল টাইমের জন্য না, তারা পার্ট টাইম রিমোট জব হিসাবে কাজ করতে পারেন। এবং পার্ট টাইম রিমোট জবের ক্ষেত্রে আমাদের দিনে 2 থেকে 4 ঘন্টা, কোনো কোনো কোম্পানি 5-6 ঘন্টা পর্যন্ত নেয়। তো আমাদের স্বাভাবিকভাবে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা এমনই হয়, যেখানে একজন স্টুডেন্ট বা যারা জব হোল্ডার আছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা সলিউশন যে আপনি পার্ট টাইম রিমোট জবের সাথে এঙ্গেজ থাকতেছেন। এবং এটার সবথেকে আরেকটা বড় সুবিধা যে আপনি একাধিক মাল্টিপল কোম্পানির সাথে আপনি কাজ করতে পারেন। যদি আমরা ফুল টাইম করি আসলে ওই রকম সুযোগ হয় না যে আপনি অনেকগুলো কোম্পানির সাথে কাজ করতে পারবেন। সর্বোচ্চ একটা অথবা দুইটা, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনি 2টা কোম্পানির সাথে কাজ করতে পারেন, এর বেশি আসলে পসিবল হয় না। কিন্তু আপনি পার্ট টাইম রিমোট জবগুলোতে আপনি মাল্টিপল কোম্পানির সাথে আপনি অনায়াসে কাজ করতে পারবেন, যে আপনি আপনার টিম নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেটা আমরা পার্ট টাইম জবের ক্ষেত্রে বলি। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে যারা ফ্রিল্যান্সার আছে আমাদের বাংলাদেশে, যারা আছেন বাইরের কান্ট্রিতে গিয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে জব করেন, হাইব্রিড জবগুলো। তো হাইব্রিড জবটা হচ্ছে এরকম যে আপনি কিছুদিন অফিসে কাজ করবেন, আবার কিছুদিন বাসা থেকে কাজ করবেন। অর্থাৎ তাদের যে কোম্পানি মিটিংগুলো, তাদের সাথে আমাদের কাজ করতে হয়, বাট আপনি যে তাদের কান্ট্রিতে যাবেন, তাদের কোম্পানিতে কাজ করবেন, এর জন্য আপনাকে কোনো ধরনের 1 টাকা কষ্ট করেও তাদের কান্ট্রিতেও যেতে হবে না। ইউএসএ হোক, কানাডা হোক, যে কোনো কান্ট্রিতে হোক, ওই জায়গা থেকে আপনাকে সরাসরি তারা ভিসা পাঠিয়ে দেবে। তো দেন শুধুমাত্র আপনাকে গিয়ে কাজ করতে হবে। এখানে আপনাদের হাইব্রিড জবে দেখা যায় উইকলি যদি 5 দিন কাজ থাকে, সেক্ষেত্রে 3 দিন আপনি অফিসে বসে কাজ করতেছেন আর 2 দিন আপনি ঘরে বসে কাজ করতেছেন, অথবা আপনি 3 দিন ঘরে বসে কাজ করতেছেন, 2 দিন হচ্ছে অফিসে কাজ করতেছেন। তো এটা হচ্ছে আমাদের হাইলি। তার সাথে সাথে আরও ফুলি রিমোট জব আছে, এটা সম্পূর্ণ কমপ্লিটলি আমাদের কোনো ধরনের অফিসে যাওয়ার প্রয়োজন নাই। যারা আমরা বাংলাদেশ থেকে যারা কমপ্লিটলি বাইরের কান্ট্রিতে কাজ করি, এগুলো ফুলি রিমোট জব। সাথে সাথে আপনারা শুনে থাকবেন যে অনেকে কন্ট্রাকচুয়াল রিমোট জব করে, মানে এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক কাজ, যেটা স্বল্প সময়ের। এখানে আপনার 3 মাস ভিত্তিক হতে পারে, 6 মাস ভিত্তিক হতে পারে, বা 1 বছর ভিত্তিক কন্ট্রাকচুয়াল জব হতে পারে। দেখেন এই যে আমাদের যেই চুক্তিভিত্তিক কাজগুলো, এটা কিন্তু ফিক্সড একটা টাইম না। আপনি যদি ভালো কাজ করেন, ক্লায়েন্ট এটাকে আরও অনেক সময় বাড়িয়ে নেয়। ক্লায়েন্ট এই জন্য তারা কন্ট্রাকচুয়াল জবে যায় যে আপনি আসলে কতটুকু পারফেক্ট, আপনার স্কিলটা কতটুকু, সে যেন বুঝতে পারে এই 3 মাসে, 6 মাসে অথবা 1 বছরে। তো এটা বোঝার জন্যই সে আসলে কন্ট্রাকচুয়াল জব আপনাকে দেয়। পরবর্তীতে তারা হচ্ছে দীর্ঘমেয়াদী যে জবগুলো আছে এটা আপনাকে ইনভলভ করে। তো যারা ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্ট, আসলে কোন কোন রিমোট জবে আমরা অ্যাপ্লাই করতে পারি? অনেক কোম্পানি চায় যারা এসইও স্পেশালিস্ট খোঁজে, যে ওকে তারা হায়ার করতেছে এসইও স্পেশালিস্ট, কেমন? আবার অনেক কোম্পানি আছে তারা কি করে, শুধুমাত্র স্পেসিফিক এসইও সেক্টরের মধ্যে তারা টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসাবে যারা আছে তাদেরকে খোঁজে। আবার অনেকে আছেন যারা হচ্ছে লোকাল এসইও এক্সপার্ট হিসাবে খোঁজে। অনেকে আছে শুধুমাত্র কন্টেন্ট এসইওর জন্য খোঁজে, অর্থাৎ আপনি শুধুমাত্র তাদের কন্টেন্টগুলোকে পোস্ট করবেন এবং কন্টেন্টগুলোকে অপটিমাইজেশন করবেন এবং কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন
বা অনেক সময় তৈরি করতে হয় না, কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য তারা হচ্ছে রিমোটলি জব করে। অথবা তাদের ওয়েবসাইট মেনটেন করা, কাস্টমার মেনটেন করা, এইটার জন্য কিন্তু রিমোট জবগুলো আলাদা আলাদা আছে, সবগুলো যে একত্রিত করতে হয় এরকম না। বা কমপ্লিটলি এসইও স্ট্র্যাটেজি আপনি দিচ্ছেন, অর্থাৎ এসইও স্ট্র্যাটেজিস্ট তারা নেবে, তাদের জন্য আমরা রিমোট জব এরকম করতে পারি। বা এসইও এক্সিকিউটিভ হিসেবে নেবে, তো এসইও এক্সিকিউটিভ হিসাবেও আমরা রিমোট জব করতে পারি। বা এসইও অ্যানালাইস্ট হিসাবেও, এসইও ম্যানেজার আছে, বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আছে। এগুলো হচ্ছে আমাদের জবের ধরন, যারা জব পোস্ট করে আমরা কোন কোন জবে আমরা অ্যাপ্লাই করতে পারি। বা কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, অর্থাৎ কন্টেন্ট মার্কেটিং এর জন্য আমাদের লিঙ্ক বিল্ডিং আছে বা অফ পেজ এসইও আছে, অর্থাৎ কন্টেন্ট অপটিমাইজেশন। এগুলো পুরো কন্টেন্টটাকে ম্যানেজমেন্টের জন্য, কন্টেন্ট মার্কেটিং এর জন্য আমরা রিমোটলি জব করতে পারি। গ্রোথ মার্কেটিং কিন্তু আমাদের এসইও এক্সপার্টদের করতে হয়, কেমন? বা পারফরমেন্স মার্কেটিং, একই জিনিসগুলো বিভিন্নভাবে তারা রিমোটলি কি করে, আমাদেরকে হায়ার করে। বা ওয়ার্ডপ্রেস ম্যানেজার আছে, ই কমার্স এসইও এক্সপার্ট আছে, শপিফাই এসইও স্পেশালিস্ট আছে, লিঙ্ক বিল্ডিং স্পেশালিস্ট আছে। এইরকম আপনি বিভিন্ন ধরনের জবগুলো খুঁজে দেখবেন। যেমন আমি যদি এই জায়গায় এখানে আমার লিঙ্কডইন প্রোফাইলে যাই, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পর আমি যদি কোনো জব খুঁজতে যাই, আপনি দেখবেন যে এখানে যে জবগুলো আছে ম্যাক্সিমাম এই জবের কিছু টাইটেল থাকে, যে এই জবের টাইটেলগুলো কি কি আসলে আপনাকে কেন হায়ার করবে। যেমন এখানে যদি দেখেন এসইও এক্সিকিউটিভ বা সিনিয়র এসইও এক্সিকিউটিভ, এসইও স্পেশালিস্ট, লোকাল এসইও এক্সপার্ট, দেখছেন? মানে এক এক কোম্পানি, আপনি যদি শো মোরে যান, আপনি যতগুলো জব দেখবেন যেগুলো রিমোটলি যারা হায়ার করে, বা রিমোটলি হোক, ফিজিক্যালি হোক, হাইব্রিড হোক, তারা কি করে এই জব টাইটেলগুলো দেয়। তো আমরা এই টাইটেলগুলা যেগুলো আমি আপনাদের সামনে বললাম, এই টাইটেলের মধ্যে যারা আছে লোকাল এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা ওয়ার্ডপ্রেস মার্কেটিং স্পেশালিস্ট, তারপর এসইও হচ্ছে স্পেশালিস্ট, দেখছেন? এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও এক্সিকিউটিভ, ম্যাক্সিমাম কোম্পানিগুলো কি করে, এটা হচ্ছে এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে কোম্পানিতে নিচ্ছে। তো এগুলো এই কোম্পানিগুলোতে, এখন আপনি যেমন লিঙ্কডইন প্রোফাইল আপনার আছে মনে করেন, বাট আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যেভাবে আপনি অপটিমাইজেশন করবেন পারফেক্ট ওয়েতে, এটা নিয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, ঠিক ওই জবগুলো আপনার সামনে আসবে। বাট এই জন্য আমাদের পারফেক্টলি সব কিছু কি করতে হয়, অপটিমাইজেশন যদি আপনি পারফেক্টলি করেন, সেক্ষেত্রে আপনার জবগুলো ম্যাচ করে। আমি গত একটা ক্লাসে আমি বলছিলাম আপনাদের যে প্রতিটা ফ্রিল্যান্সার যারা নতুন শুরু করবে, অথবা যারা এইটা মনে করবে যে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ওকে, আমি 30-40% আমি অলরেডি ফ্রিল্যান্সিং শিখছি, বাট আমার আসলে ফ্রিল্যান্সিংটা আমি যখন স্টার্ট করব আমার সামনের দিকে যাওয়া উচিত কিভাবে। একটা কথা বলছিলাম যে আপনি, প্রতিটা ক্লায়েন্ট চায় একজন স্পেশালিস্টকে। যে আমাদের একটা এক্সাম্পলও দিছিলাম যে প্রতিটা ডাক্তার কি করে, স্পেশালিস্ট কেন হয়, কারণ আমরা স্পেশালিস্ট কোন ডক্টর কি খুঁজি, তাই না? এই জন্য যে এই জায়গায় তো ফ্রিল্যান্সিং সেক্টরেও আপনি যখন কোনো একটা সেক্টরে যাবেন, এটা আমি বারবারই বলি যে স্পেসিফিক একটা সেক্টরে আপনি যাবেন, আপনি স্পেসিফিক একটা সেক্টরে যাবেন। আপনি চাইলে কি করতে পারবেন না, যে আপনি অনেকের প্রোফাইল আমরা ভিজিট করে দেখি, অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের এই জায়গাতে কোর্সে ইনভলভ হয়, তাদের ক্ষেত্রেও দেখি তারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে বা তাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে তারা যে তাদের ব্র্যান্ডিংটা স্টার্ট করে, তাদের প্রোফাইল ভিজিট করার পর দেখা যায় তারা ভিডিও এডিটিং জানে, তারা ডিজিটাল মার্কেটিং জানে, তারা অ্যাড এক্সপার্ট, মানে সব ধরনের মার্কেটিং তাদের জানা আছে। বাট এইটা আমরা কেন না করি? আপনি স্পেসিফিক একটা সেক্টর নিয়ে যান। আপনি মার্কেট প্লেসে যখন যাবেন, আপনি এসইওটা জানেন, শুধুমাত্র এসইওটা নিয়ে যান। আপনি ফেসবুক মার্কেটিং জানেন, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে যান। আপনি ইউটিউব মার্কেটিং জানেন, আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে যান। আপনি যেটা জানেন ঠিক ওইটা নিয়ে যান। আপনি সমগ্র বিষয় নিয়ে যদি যেতে চান, তাহলে কোনো ক্লায়েন্টে আপনি পাবেন না। এবং আপনার সব থেকে বড় অপরচুনিটিটা হচ্ছে আপনি যে সার্চ ইঞ্জিনগুলোতে আপনার প্রোফাইলগুলো আছে, আর ঠিক ওই ক্লায়েন্টের সামনে আপনার প্রোফাইলগুলো পৌঁছে যাবে। এই জন্য আমাদের স্পেসিফিক কোনো একটা স্পেশালিস্ট হয়ে যাওয়া উচিত। যারা এসইও শিখবেন তারা শুধুমাত্র এসইওটা নিয়েই কাজ করবেন, মার্কেট প্লেসেও তাই। এই লিঙ্কডইন প্রোফাইল যখন করবেন, পুরো প্রোফাইলটা আপনি এসইওটা দিয়ে আপনি অপটিমাইজেশন করবেন, যেখানে এসইওর ইনফরমেশন ছাড়া বাকি কোনো কিছু থাকবে না। আপনার প্রোফাইলের কভার ফটো থেকে শুরু করে, আপনার প্রোফাইলের ডিসক্রিপশন থেকে শুরু করে, আপনার প্রোফাইল সম্পর্কে যা যা থাকবে কমপ্লিটলি আপনারা চেষ্টা করবেন যে স্পেসিফিক একটা সেক্টরটা নিয়ে আপনি কোনো একটা জায়গায় হচ্ছে যাওয়া। তো
তো আমার আসলে কোম্পানি আসলে কি খোঁজে, তাই না? এখন আমরা যদি রিমোট জবের কথা যদি আমরা চিন্তা করি যে ওকে ফাইন, তো কোম্পানি আসলে কি খোঁজে? দেখেন কোম্পানি আসলে কি খোঁজে, যে যারা হচ্ছে রিমোট জবে অ্যাপ্লাই করবে, আসলে কোম্পানি কি খোঁজে যারা রিমোট জবটা পাবেন, তাই না? তো যদি আমরা রিমোট জবে অ্যাপ্লাই করতে চাই, ওই জবগুলো যদি আমরা পেতে চাই, আমাদের আগে এটা ফার্স্ট বুঝতে হবে যে কোম্পানি আসলে কি খোঁজে, কাদেরকে হায়ার করে, তাই না? দেখেন প্রতিটা কোম্পানি চায় একজন স্কিলফুল পারসন, যাকে দিয়ে কাজ হবে, যে তার প্রবলেমগুলো সলিউশন করতে পারবে, যে তার তার যে রিকোয়ারমেন্টগুলো আছে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারবে। এখন আপনার মধ্যে যে স্কিলটা আছে, আপনি এসইওটা জানেন জানেন কতটুকু, 20 to 30%। বাট কোনো ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে, আপনার মনে করেন যে ভাগ্যবশত কোনো একটা ইন্টারভিউ দেওয়া হলো না, বা কোনোভাবে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার রিমোট জব হয়ে গেল, বাট আপনি জানেন হচ্ছে 20 to 30%। আমার অনেক স্টুডেন্ট আছেন, আপনাদের মধ্যেও আছেন, যারা অলরেডি কোর্সের সাথে ইনভলভ আছেন। তারা আমাকে প্রায় 2-3 জন আমাকে অন্তত মেসেজ করেন যে আমি একজন ক্লায়েন্ট পাইছি, আচ্ছা এই ক্লায়েন্টের আমি কাজ করব কিভাবে, আমি তো ক্লায়েন্টের প্রজেক্ট আমি নিয়ে নিছি, বাট আমি এখনো কাজ জানি না, আমি চাই যে এই কাজটা করার জন্য আপনি আমাকে একটু হেল্প করেন। দেখেন এই ধরনের হেল্প চাওয়াটা আসলে আমাদের জন্য অনেক, হেল্প করাটাও ডিফিকাল্ট। আমি আপনাকে কি সাজেস্ট করব, কারণ আপনি তো কমপ্লিট মার্কেটিং স্ট্র্যাটেজি জানেন না। আমি আপনাদের অনেককে বলছি যে যদি আপনি এই সেক্টরের টোটালি কমপ্লিটলি যদি আপনি না জানেন, তাহলে আপনি ওই কাজটা নিয়েন না, নেওয়ার প্রয়োজন নাই। কেন নেওয়ার প্রয়োজন নাই? কারণ ক্লায়েন্টের কাছে আপনার রেপুটেশনটা খারাপ করার কোনো প্রয়োজন নাই। আপনি যতটুকু কাজ জানেন, আপনি আপনার স্কিলটাকে আরও ইমপ্রুভ করেন, ইমপ্রুভ করার পর তারপর আপনি প্রজেক্টে কাজ করেন। আজকে মনে হয় একটা আপু আমাকে ফোনও করছে, মেসেজও করছে, ক্লাস আসেন কিনা আমি জানি না। তিনিও আমাকে বলতেছে যে ক্লায়েন্টের একটা আমি কাজ পাইছি, সে আমাকে $250 তো $250 দেবে, অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট। তো আমি কিভাবে কাজ করব? আমি তো শুধুমাত্র ফেসবুক ইউটিউব মার্কেটিং নিয়ে একটা কোর্স করছিলাম, শিখছিলাম, বাট আমি তো আসলে এসইওটা কমপ্লিটলি জানি না। আপনার ইউটিউবের ভিডিও কিছু দেখছি, এতটুকুই হচ্ছে আমি জানি। আমি বললাম যে ওকে ফাইন, বাট আপনার মনে হয় কাজটা নেওয়া উচিত না। হয়তো আপনি অনেক ডিপ্রেশনে চলে যেতে পারেন যে কাজটা আমি করতে পারতেছি না, বা আপনি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, বাট আমার মনে হয় যে কাজটা নেওয়া উচিত না, কারণ আপনি আগে স্কিলটাকে ডেভেলপ করেন, আপনার এক্সপিরিয়েন্সটাকে বাড়ান। দেখেন আমরা যারা ফ্রিল্যান্সার আছি, শুধুমাত্র স্কিলটা অর্জন করাটাই ইম্পর্টেন্ট না, বা হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমি ডেভেলপ করলাম তাতেই যে আমি রিমোট জব পাবো, এরকমও কিন্তু না। একটা কথা সবসময় বলি যে আমাদের কমিউনিকেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কমিউনিকেশন স্কিলটা যদি স্ট্রং করতে পারেন, এটা তো আসলে একদিনে পসিবল না যে আমি হুট করে চাইলাম আমি কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করব। তো আমি কিভাবে কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি? কারণ যখন আপনিও যখন কাউকে কোনো কাজ দেবেন, আসলে সে কতটুকু কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারে বা করতে পারবেন, এটা আপনি নিজেও জানেন না। আপনি কিন্তু নিজেও জানেন না, বাট আপনি তার কথায় স্যাটিসফাইড হয়ে তাকে কাজ দেবেন। এরকম আপনি আসলে ভালো কাজ করেন কিংবা খারাপ কাজ করেন, আপনি প্রফেশনালি কাজ জানেন আর না জানেন, এটা কিন্তু পরের বিষয়। ক্লায়েন্ট কিন্তু আগেই কিন্তু এটা দেখতে যাবে না, বা ক্লায়েন্ট বুঝতেও পারবে না যে আপনি আসলে কতটা কাজ জানেন। এটা তো পরে জানবে, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার অপশনটা হচ্ছে এটা পরে, বাট আগে কোনটা? আগে হচ্ছে স্ট্রং কমিউনিকেশন, যেটা দিয়ে আপনি একজন ক্লায়েন্টকে স্যাটিসফাইড করবেন। কোনো কোম্পানি আপনার কাছে আসলো, সেই কোম্পানি ওনারকে আপনি বুঝাইতেছেন যে আপনি তার কোম্পানির জন্য আপনি কি কি করতে পারবেন, এবং আপনার কি কি স্কিল জানা আছে। এটা যদি আপনি কোম্পানিকে আপনি ভালোভাবে বুঝাইতে পারেন, তার মানে কি, এই কমিউনিকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিমোট জবের ক্ষেত্রে, তাই না? তো এই জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্সও দরকার, স্কিলও দরকার, কমিউনিকেশনও দরকার। অ্যান্ড ইংলিশ কমিউনিকেশন, যদি ইংলিশের কথা বলি, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আছে, আমরা কেউই আসলে ওই রকম ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশটা খুব কম পার্সন জানি যে আমি ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশে আমি কমিউনিকেশন করতে পারি। এই ইংলিশে কমিউনিকেশন স্কিলটা আমি আমার নিজের দেখা, আমার একটা ছোট ভাই ছিল, উনি এখনো আছে, মনিরুজ্জামান, মনির নাম। উনিও টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। তো ওর পড়াশোনাটা মাত্র, ও এসএসসিও কিন্তু পাশ করতে পারে নাই, এখন পর্যন্ত পাশ করে নাই। যখন এসএসসিতে 2টা সাবজেক্টে ফেল গেছে, দেন হচ্ছে তার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু। ওরও যাত্রাটা প্রায় আমার সাথেই 7-8 বছর যাবত। তো সেক্ষেত্রে এখনো কিন্তু সে সাকসেসফুল ফ্রিল্যান্সার, যে মান্থলি দেখা যায় 6-7 থাউজেন্ড ইউএসডির উপরে তারও আর্নিং। তো এই জায়গা থেকে
তার ইংলিশ স্কিলটা কিন্তু ওই লেভেলের নাই, বাট সে কেন এত সাকসেসফুল ফ্রিল্যান্সার হলো, এটা আমার নিজের দেখা, একদম নিজের কাছের মানুষ। তো এটা ইংলিশটা হচ্ছে এরকম এবং কমিউনিকেশন স্কিলটা হচ্ছে এরকম যে আমরা যত বেশি ক্লায়েন্টের সাথে কথা বলবো, এখন গুগল ট্রান্সলেটর আছে, এখন এআই আছে, এআই মডেলগুলোকে আমরা ব্যবহার করতে পারি কমিউনিকেশনের জন্য, যেটা দিয়ে আমরা ধাপে ধাপে কমিউনিকেশনটা আমরা বাড়াইতে পারি। এখন আপনার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আমি একজন নতুন ফ্রিল্যান্সার, কিন্তু আমি তো ক্লায়েন্ট পাই না, বা ক্লায়েন্টের সাথে যে আমি কমিউনিকেশন করব এই ওয়েটাই পাই না, তাইলে আমি কি করব? এই জন্য আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে, নিজস্ব ব্র্যান্ডিংটা করতে হবে, সাথে সাথে আউটরিচটা, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজতে হবে। এখন ক্লায়েন্ট খোঁজা মানে কিন্তু আমি ক্লায়েন্ট পাবো এরকম না, আমি ক্লায়েন্ট পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আপনার একটা জিনিস ইমপ্রুভ হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা। কারণ বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে, বিভিন্ন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, আপনিও ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আপনি যদি ক্লায়েন্টের সাথে এভাবে কথা বলতে থাকেন, কি হবে, ক্লায়েন্টও আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্টকে আমি কিভাবে স্যাটিসফাইড করব। এটা ধাপে ধাপে বুঝতে পারবেন। আপনি যতগুলো ক্লাস করেন কমিউনিকেশন নিয়ে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে, আপনি কখনোই ওই লেভেলে পৌঁছাতে পারবেন না ফ্লুয়েন্ট কমিউনিকেশনে, যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি এটা আহ, আপনার এটা যদি না হয়। তো এবং রিমোট জবের ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি এটা আপনার স্ট্রং করতে হবে। এবং যদি আমরা দেখি যে যেটাকে বলি রিপোর্টিং, কেমন, যে আমি যখন কোনো একটা রিমোট জবের সাথে এঙ্গেজ থাকবো, প্রত্যেকটা আপনি যতটুকু কাজ করছেন, যা করছেন, ওইটা আপনি ওই রিপোর্টটা আপনি ক্লায়েন্টকে, ওই ডেডলাইনটা আপনি ক্লায়েন্টকে শেয়ার করেন। কেন করবেন? কারণ ক্লায়েন্ট আপনার প্রতি এটা ট্রাস্ট ফিল করে, প্লাস এইটা ক্লায়েন্টকে আরও বেশি স্যাটিসফাইড করে। আপনি ভালো কাজ করতেছেন কিংবা খারাপ কাজ, বা আপনি পারতেছেন না, এইটা ম্যাটার করে না। আমি আমার এই 6-7 বছর ক্যারিয়ারে আমি এইটা দেখছি যে ক্লায়েন্টকে যদি আমরা এই রিপোর্টগুলো নিয়মিত শেয়ার করতে পারি, বা কোনো প্রবলেম হয়েছে ওই প্রবলেমটা যদি আমরা ক্লায়েন্টকে জানাই, এতে ক্লায়েন্ট সব থেকে বেশি স্যাটিসফাইড থাকে। সো এই রিপোর্টিং বা ডেডলাইনগুলো ক্লায়েন্টের সাথে আপনার শেয়ার করা, বা হচ্ছে ক্রিটিক্যাল যে থিঙ্কিংগুলা, এই ক্রিটিক্যাল থিঙ্কিংগুলা যখন আমরা কোনো একটা রিমোট জব নিতে যাই, কোনো একটা রিমোট জবের জন্য আমরা ইন্টারভিউতে যাই, এই ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনার যে চিন্তাধারাটা, আপনার চিন্তাটা আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করেন, তার বিজনেস গ্রোথটা কিভাবে হবে, আপনার যা আছে, যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আছে, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ক্লায়েন্টের সাথে আপনি শেয়ার করবেন, কেমন? তো এই জায়গা থেকে আমাদের দেখেন, আমরা যদি এখন আমরা এটাতে আসি যে আমরা প্রফেশনাল পোর্টফোলিওটা আমাদের স্ট্রং করতে হবে, তাই না? তো পোর্টফোলিওটা কি? আপনি কি কাজ করেন, আপনি কে, আপনি কাদের জন্য কাজ করেন, প্রতিটা প্রোফাইল আপনার একটা করে পোর্টফোলিও। যেমন আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুকে আপনার একটা প্রোফাইল আছে, বা হচ্ছে আপনার ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট, আপনার ইমেল, আপনার ডোমেইন, আপনার সার্ভিস, আপনার প্রজেক্ট, আপনার কেস স্টাডি, আপনার র্যাঙ্কিং স্ক্রিনশটগুলা, সার্চ কনসোল বা গুগল অ্যানালাইটিক্সের ইনফরমেশনগুলা, যারা যারা এখানে আছেন, কেমন, যে তাদের আপনার রিসামগুলা, এগুলো কিন্তু সবই পোর্টফোলিওর অংশ। পোর্টফোলিও মানে শুধুমাত্র এইটা না যে আপনি আগে কি কাজ করছেন, ওই কাজের ওই কাজের পূর্বের যে কাজের অভিজ্ঞতাটা, এইটাই শুধুমাত্র পোর্টফোলিও না, আপনার প্রতিটা প্ল্যাটফর্ম এক একটা পোর্টফোলিও। তো দেখেন, এই পোর্টফোলিওর মধ্যে আমাদের প্রত্যেকটা পোর্টফোলিও আমাদেরকে ধাপে ধাপে সাজাইতে হবে। তো যারা নতুন আছেন তারা কিন্তু পোর্টফোলিও নিয়ে একটা ঝামেলায় পড়েন যে আমরা কিভাবে পোর্টফোলিও রেডি করব। যে আমাদের সাথে যারা এঙ্গেজ আছেন, আমরা তো সবাইকে পোর্টফোলিও দিয়ে দেই। অ্যান্ড হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে গেলে যা যা প্রয়োজন, একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে গেলে যা যা প্রয়োজন, ওই পোর্টফোলিওগুলো আমরা নিজেরা শেয়ার করি। এখন অনেকে আছেন যে একটা পোর্টফোলিও সব ধরনের ক্লায়েন্টকে শেয়ার করেন, এভাবে আসলে ক্লায়েন্টকে শেয়ার করা যায় না, কেমন? তো আমরা এই যে পোর্টফোলিওগুলো স্ট্রং করা, এগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা বলবো। দেখেন, যখন আমরা কোনো একটা রিমোটলি জবে যখন আমরা অ্যাপ্লাই করি, যে কোনো একটা জবে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের অনেক সময় কাভার লেটার সেন্ড করতে হয়, তাই না? এই কাভার লেটারটা যখন আমরা সেন্ড করি, এই কাভার লেটার সেন্ড করার কিছু আমাদের ওয়ে আছে, যেটা আসলে একজন ক্লায়েন্ট আপনার আপনার কাভার লেটার দেখার পরই সে বুঝতে পারবে যে আপনি কতটুকু প্রফেশনাল এবং কতটুকু আনপ্রফেশনাল, কেমন? তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আসলে আমাদের কাভার লেটারটা আমরা কিভাবে আমরা লিখব, যে প্রথম হচ্ছে আমাদের আমাদের যেটা বললি, আমাদের যে গ্রেটিং, অর্থাৎ কোনো একটা জব আপনি পড়ছেন যেখানে আপনার ম্যানেজার হিসাবে, এসইও ম্যানেজার হিসাবে
কি করবে, নিয়োগ করবে, আপনি ওই জায়গায় অ্যাপ্লাই করতেছেন। তো ফার্স্ট আমাদের স্টার্টিংটা হবে এরকম যে আমরা যদি এরকম থাকে, যদি কোনো নাম জানা থাকে, কোনো ক্লায়েন্টের যদি নাম জানা থাকে, সব সময় ক্লায়েন্ট তার নিজের নামটাকে বেশি লাইক করে। এই নামটা আমরা কি করব, যে ডিয়ার, যদি কোনো ক্লায়েন্টের নাম আপনি যাকে মেসেজটা করতেছেন, আমরা আউটরিচ করে কিন্তু তার নামটা আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করার মতো যদি অ্যাবিলিটি ক্রিয়েট হয়, তখন আমরা কি করব, আমরা স্টার্ট করব এরকম যে ডিয়ার মিস্টার বা মিস, বা হচ্ছে তার নামটা হচ্ছে আমরা কি করব, সম্বোধন করব। তো স্যার ম্যাডাম যারা বলেন, এটা বলার প্রয়োজন নাই, বাট আমার মনে হয় যে তারা, আপনি যদি নামটা মেনশন করেন যে ডিয়ার, ডিয়ার হচ্ছে তার যে হচ্ছে মিস্টার যে নামটা আছে, বা হচ্ছে মিস হচ্ছে যা আছে, আপনি নামটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সম্বোধন করলেন। কেমন? দ্বিতীয় স্টেপে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব। কেমন? যে যখন আমরা কোনো একটা কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করব, সেই জায়গায় আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন, বা আপনি জবটি কোথায় দেখছেন। যে আমি লিঙ্কডইন থেকে দেখছি, যে এখানে আমরা জবগুলো দেখতেছি লিঙ্কডইন থেকে দেখতেছি। ওকে, আচ্ছা, লিঙ্কডইন থেকে দেখতেছি যে আমরা জবে গেছি, জবে যাওয়ার পর আপনার এই যে লিঙ্কডইনে যে জবগুলো দেখছি, এই জায়গা থেকে আমি কি করতেছি, জবে আমি হচ্ছে এই জায়গা থেকে আমি অ্যাপ্লাই করতেছি, তাই না? তো এখান থেকে আমরা ইন্ট্রোডাকশনটা আমাদের এরকম হবে 2-3 লাইনের, মানে 2 or 3 লাইন, মানে নাম্বার 2তে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ওই জবের আপনি কোথায় থেকে তার এই জবটা সম্পর্কে জানছেন, ইন্ট্রোডাকশনটা আপনি এই জায়গা থেকে সুন্দরভাবে আপনি তুলে ধরবেন। কেমন? যে ইন্ট্রোডাকশন অর্থাৎ যে আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন, কোথায় জবটি দেখছেন, এবং 2-3 লাইনে হচ্ছে আমরা এরকম বলতে পারি যে আই অ্যাম এক্সাইটেড টু অ্যাপ্লাই ফর দ্য এসইও স্পেশালিস্ট পজিশন, যদি এসইও স্পেশালিস্ট পজিশনের জন্য হয়, যে আই হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন এসইও অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হেল্পিং ওয়েবসাইট ইমপ্রুভ দেয়ার অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ডস র্যাঙ্কিং অ্যান্ড অনলাইন ভিজিবিলিটি। তো আমরা ফার্স্ট হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা শেয়ার করব। কেমন? তো নাম্বার 3তে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আমরা উল্লেখ করব যে স্কিলস অ্যান্ড হচ্ছে এক্সপিরিয়েন্স। কেমন? এক্সপিরিয়েন্স। ওকে, স্কিল এবং আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করব, যেখানে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা আমরা এখানে আমরা কি কি কাজ করব। প্রথমে আমাদের জব ডেসক্রিপশনটা পড়তে হবে, যে কোনো জবের আমাদের ডেসক্রিপশনটা পড়তে হবে। একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আজকে একটু প্রবলেম হচ্ছে। তো আমাদের জব ডেসক্রিপশনটা পড়তে হবে, যে আসলে সে কি কি চায়, প্রতিটা জবে আসলে কি কি চায়, তার রিকোয়ারমেন্টগুলো কি কি। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করব, আমাদের স্কিলগুলোকে অ্যাড করব, যেমন কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, কন্টেন্ট অপটিমাইজেশন, বা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে সেমরাস সম্পর্কে আপনার আইডিয়া আছে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার আইডিয়া আছে। এই যে আইডিয়াগুলো তখন আপনি শেয়ার করবেন। এইরকম যে আপনি অ্যাবাউট দ্য জব, মানে একটা জব যখন আপনি পড়বেন, এই জবটা যেমন এখানে কি চাচ্ছে, যে লোকাল এসইও এক্সপার্ট, এই লোকাল এসইওর জন্য আসলে কি কি চাচ্ছে, এগুলো আপনাকে পড়তে হবে। যে এখানে যদি আপনি দেখেন র্যাঙ্কিং থ্রো, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং, বা হচ্ছে টেকনিক্যাল এসইও, তাই না? আপনি যদি এখানে দেখেন যে ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট কমপ্লিট লোকাল এসইও স্ট্র্যাটেজিস, তারপর হচ্ছে আইডেন্টিফাই হাই সার্চ ভলিউম অ্যান্ড হাই কনভার্টিং কিওয়ার্ড দ্যাট জেনারেট লিডস অ্যান্ড সেল। তার মানে কি, সে কি কি চাচ্ছে, যে কিওয়ার্ড রিসার্চ চাচ্ছে, সে চাচ্ছে কি, এখানে চাচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, এখানে চাচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফিক্স করা বা এক্সটার্নাল লিঙ্কিং ফিক্স করা, অ্যান্ড হচ্ছে হোয়াইট হ্যাট ব্যাকলিংসগুলা অ্যান্ড আউটরিচ গেস্ট পোস্টিং, এই জিনিসগুলো সে চাচ্ছে। সো আমরা এই জায়গাতে কি করব, আমরা আমাদের স্কিলগুলোর ক্ষেত্রে ওই জায়গাতে আমরা অ্যাড করব। কেমন? এখানে আমাদের সম্পূর্ণ জব ডিটেলসটাকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে, যে একজন যে জবটা পোস্ট করছে সে আসলে কি চায়, তার নিডটা আমাদের বুঝতে হবে। নিডটা বুঝে তারপর আমাদের এই জায়গা থেকে আমাদের কভার লেটার লিখতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে হৃদায়ত ভাই, আপনি একটা কাজ করেন, আমাকে একটা সুন্দর কভার লেটার লিখে দেন যেন আমি রিমোটলি জব পাই, এরকম অনেকে কোশ্চেন করে। সত্যিকারের অর্থে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা আমাদের কভার লেটার লিখতে হয়, তার জবটাকে পড়ে বুঝে তারপর আমাদের কভার লেটার লিখতে হয়। কেমন? তারপর আপনি কি করবেন, তারপর এই যে আপনি স্কিলগুলো বা এক্সপিরিয়েন্সগুলো আপনি অ্যাড করলেন, এখন আমাকে অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে, অ্যাচিভমেন্ট। অর্থাৎ
আপনি কি কি ফলাফল দেখাতে পারেন? ওকে, কি কি ফলাফল আপনি দেখাইতে পারেন? যেমন এই অ্যাচিভমেন্টের মধ্যে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমরা প্রথমে আমি উল্লেখ করতে পারি যে ইনক্রিজ অর্গানিক ট্রাফিক। ওকে, আমি ট্রাফিক বাড়াইতে পারি। তারপর আমি উল্লেখ করতে পারি যে র্যাঙ্কড, আমি বলতেছি যে এত প্লাস কিওয়ার্ডস অন গুগল ফার্স্ট পেজ, আমি অলরেডি এতগুলা কিওয়ার্ড আমি র্যাঙ্কিং করছি। বা ইমপ্রুভ কোর ওয়েব ভাইটাল, বা অপটিমাইজ টেকনিক্যাল এসইও এসইও ইস্যুস, এগুলো কি আমি এগুলো অ্যাচিভমেন্টগুলো দেখাবো। তারপর আপনি দেখাবেন যে হয় ইউ, কেমন আমরা যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করব, কেন আপনি আপনি আসলে কেন তার জন্য কেন আপনি সুইটেবল। আপনি এই জায়গায় বলতেছেন যে স্ট্রং কমিউনিকেশন স্কিল, আমার স্ট্রং কমিউনিকেশন স্কিল আছে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে। তারপর হচ্ছে ওকে, আমি যে কোনো ধরনের মোটামুটি প্রবলেম সলভ করতে পারি। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমার আছে, যে আমি ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। টিম কোলাবোরেশনের ক্ষেত্রে ওকে, আমি টিমের সাথে ভালো কমিউনিকেশন জেনারেট করতে পারি। বা হচ্ছে ফাস্ট লার্নার, কোনো একটা প্রবলেম হচ্ছে ওইটা সম্পর্কে আমি ভালোভাবে তাড়াতাড়ি শিখতে পারি। বা সেলফ মোটিভেটেড, বা অ্যাটেনশন টু ডিটেইল, এই জিনিসগুলা যে আপনি আসলে তার জন্য আসলে কি কি কাজ করবেন, তাই না? আবার বেশি বড় করলো সমস্যা, তারপরে কি করব, আমরা এত বড় করব না, শেষে হচ্ছে আমরা ক্লোজিং, অর্থাৎ আমরা এটা দিয়ে হচ্ছে আমরা শেষ করব ক্লোজিং। ক্লোজিং পার্ট, একদম ক্লোজিং পার্টটা তো শেষেই থাকবে, তাই না? কোম্পানিতে কাজ করার জন্য আপনি এই ক্লোজিং পার্টে আপনি কি করবেন, আপনি আগ্রহ প্রকাশ করেন যে আই উড ওয়েলকাম টু অপরচুনিটি টু ডিসকাস হাউ মাই স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান কন্ট্রিবিউট টু ইয়োর টিম অ্যান্ড থ্যাংক ইউ ফর, মোটামুটি আমি এই জিনিসগুলা যে কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, এখানে আপনি দেন হচ্ছে শেষে, একদম শেষে আপনি হচ্ছে আপনার নাম, বা আপনি আসলে আপনার ইমেইল, বা আপনার লিঙ্কডইন প্রোফাইল এবং পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো শেয়ার করতে পারেন। দেখেন, সত্যিকারের অর্থে যারা লিঙ্কডইনে বা বিভিন্ন জায়গা থেকে রিমোট জব, ইনডিডে বলেন, লিঙ্কডইনে বলেন, বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, আমি ফাইবার এবং আপওয়ার্কের কথা আমি বাদ দিলাম। যারা ফাইবার এবং আপওয়ার্কে যারা কাজ করেন, আপওয়ার্ক থেকেও রিমোটলি জব পাওয়া যায়। এটাও সত্যি যে কোনো একটা ক্লায়েন্টের ভালো কাজ করলে কখনো কখনো কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে। বাট যারা এইটা মনে করে যে আমি ফাইবার এবং আপওয়ার্কের বাইরে যদি আমি রিমোট জব পাইতে পারি, তাহলে কোন অপশনটা আমার জন্য, কোন অপরচুনিটিটা আমার জন্য বেটার, আমরা যদি একদম ট্রুলি অনেস্টলি বলি যে আপনার জন্য সব থেকে বেটার অপশন হচ্ছে লিঙ্কডইন। কারণ ম্যাক্সিমাম যে ক্লায়েন্টগুলো ফাইবার আপওয়ার্কে যায়, ওই ক্লায়েন্টগুলো 90 to 95% লিঙ্কডইনে তাদের প্রোফাইল আছে। লিঙ্কডইন হচ্ছে সোশ্যাল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কি করতে পারি, আমরা আমাদের স্কিলগুলো শেয়ার করতে পারি। আমরা এই জায়গা থেকে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি, আমরা এই জায়গা থেকে ইজিলি জবে অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড হচ্ছে আমরা চাইলে এই জায়গা থেকে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি, এবং যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমাদের প্রোফাইলে এঙ্গেজ করতে পারি। দেখেন, প্রথমত লিঙ্কডইনটা যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন, আমার একটা স্কিল আছে, ওই স্কিলটা নিয়ে যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করেন, ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে যে এই লিঙ্কডইন থেকে আমি কোনো ধরনের ক্লায়েন্ট আমি জেনারেট করব না। আমি একটা টার্গেট নিলাম যে আমি কমপ্লিটলি আমার স্কিলটা ডেভেলপ করতে লাগতেছে 3 থেকে 4 মাস। ওকে, এই 3-4 মাস আমি কি করব, এই 3-4 মাস আমি শুরু থেকে স্টার্ট করব, যেখানে আমার লিঙ্কডইনে কোনো ধরনের কোনো ক্লায়েন্ট লাগবে না, বাট আমি লিঙ্কডইন প্রোফাইলটা আমার পোর্টফোলিও হিসাবে আমি স্ট্রং করব। এখন লিঙ্কডইন প্রোফাইলটা পোর্টফোলিও হিসাবে স্ট্রং করার ওয়েটা কি, যে আপনি আপনার কানেকশনটা আপনি ডে ডে বাড়ালেন, বা আপনার ফলোয়ারগুলো আপনি বাড়াইতেছেন। যে কিভাবে বাড়াবেন এই প্রসেসটা আমি বলে দেব, যে আপনি ফলোয়ারটা বাড়াইতেছেন। যে আমার এই জায়গায় ফলোয়ারটা হচ্ছে 10,000, 10,000-এর উপরে। দেখেন, আপনি লিঙ্কডইনে যখন যাবেন, হয়তো ফেসবুক ইনস্টাগ্রামে আপনি 10,000 করতে পারবেন, বাট লিঙ্কডইনে 10,000 করতে গেলে, বা 12,000, বা যত বেশি করবেন, অনেক সময়ের ব্যাপার। তো আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি প্রতি মাসে ফলোয়ার যেন আমি কি করতে পারি, 300 থেকে 500, 300 থেকে, বা আমি 300 ফলোয়ার যেন আমি জেনারেট করতে পারি। তো ফলোয়ারের কথা বাদ দেন, ফলোয়ারটাও সব থেকে বেশি ম্যাটার করে না। আপনি যখন পারফেক্টলি মার্কেটিংটা স্টার্ট করবেন, ফলোয়ারটা ডে বাই ডে এমনিতেই বাড়বে। তো আমাকে লিঙ্কডইনে কি করতে হবে, আমাকে কন্টেন্ট দিতে হবে, নিয়মিত কন্টেন্ট দিতে হবে। কোন টপিক নিয়ে কন্টেন্ট দিতে হবে?
প্রথমত এই লিঙ্কডইনে আমরা এমন কাউকে অ্যাড করব যারা আমার ক্লায়েন্ট কারা, একজন এসি এক্সপার্ট হিসেবে আমার ক্লায়েন্ট হচ্ছে তারা যারা কোম্পানি ওনার, যারা কোম্পানি ফাউন্ডার, যারা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, তারা হচ্ছে আমার কোম্পানির বিভিন্ন কোম্পানির সাথে এঙ্গেজ, যারা কোম্পানি গ্রোথ নিয়ে কাজ করে, তারা হচ্ছে আমার টার্গেটেড ক্লায়েন্ট। এখন ওই ক্লায়েন্টগুলোকে আমাদের কি করতে হবে, আপনার নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। এই যে নেটওয়ার্ক বলতে আমরা ফেসবুকে আমরা কি বুঝি, ফ্রেন্ড বুঝি, তাই না? বাট এই জায়গাতে আমরা কি বুঝি, এই জায়গা হচ্ছে আমরা কানেক্ট বুঝি। যেমন তারা হচ্ছে আমাকে, যদি আপনি দেখেন যে তারা হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এটাকে বলা হয় কানেক্ট। যে কামরুল ইসলাম, তো এই জায়গা থেকে হচ্ছে স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি ইনফরমেশনাল টেকনোলজি, অ্যান্ড এই যে তাদের প্রোফাইলটা যদি আমরা ভিজিট করি, যে ওকে বিভিন্ন কান্ট্রি থেকে তারা হচ্ছে আমাদেরকে এই জায়গায় হচ্ছে কানেক্ট পাঠায়। তো তারা আমাকে পাঠাক, বাংলাদেশ থেকে পাঠাক বা বাইরের কান্ট্রি থেকে পাঠাক, আপনি এটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন, নো প্রবলেম। বাট আমি কাদেরকে পাঠাবো, আমি তাদেরকে পাঠাবো যারা আমার টার্গেটেড ক্লায়েন্ট, যাদের আমি কাজ করব বা আমি যাদেরকে টার্গেট করব। দেখেন, আপনার যে প্ল্যান থাকবে, আপনার যে টার্গেট থাকবে, বেশি প্ল্যানটা আপনার সামনের দিকে যেতে হবে না। আমাদের টার্গেটটা একটা থেকে দুইটা রিমোট জব। আপনি এত কষ্ট করবেন শুধুমাত্র একটা থেকে দুইটা রিমোট জবের জন্য, কেমন? আমাদের এই টার্গেটটা নিয়েই কাজ করতে হবে, যে আমি যেন আমার একটা থেকে দুইটা রিমোট জব থাকে, এবং আমি যদি একটা একটা রিমোট জবে থাকে যে আমি মান্থলি আমি $400 বা 350 বা $500 আমি পাচ্ছি, ওকে বাংলাদেশি টাকায় 50-60 হাজার টাকা আমি পাচ্ছি। দেন হচ্ছে আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি কাজগুলো করতেছি, পরবর্তী মার্কেটিংটা আমি স্টার্ট করতেছি। তাদের জন্য ফ্রিল্যান্সিংটা ডিফিকাল্ট হয়, যারা আসলে প্রথম দিকে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, যে ওকে আমার তো একটা ক্লায়েন্টও নাই, বা হচ্ছে আমি যে কাজ করতেছি, আমি এই যে টাইমটা নষ্ট করতেছি, এই জায়গা থেকে যদি আমি একটা বেটার রেজাল্ট না পাই, আমি আমার ফ্যামিলিকে যদি আমি হেল্প না করতে পারি, আমার টাইমটা নষ্ট এই জায়গায় যে আমি এত সময় দিচ্ছি। বাট যখন একটা একটা বা দুইটা যখন রিমোটলি জব থাকে, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তখন আমাদের স্পিডটা অনেক গুণ বাড়ায় যায়। যে ওকে আমার তো একটা জব আছে বা দুইটা জব আছে, তাইলে কি করবো, আমি অন্যদিকে যাইতে পারি, যে এই জায়গা থেকে আমি আমার নিজেকে আরো বেশি কিভাবে ডেভেলপ করতে পারবো। এই জন্য নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটা দুইটা জব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা মার্কেট প্লেসে যখন নতুন ফ্রিল্যান্সার হিসেবে যাই, মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না এরকম না, আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি যাইতে পারি তখন আমরা কাজ পাই এবং তাড়াতাড়ি পাই। বাট তারপরেও কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না যে মার্কেট প্লেসে আমি অনেক তাড়াতাড়ি কাজ পাবো। কিন্তু আপনি এই জায়গাতে আপনি নিজেকে যতটা ইনভেস্ট করবেন, আপনি তত দ্রুত কাজ পাবেন। আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলোকে খোঁজেন, এবং যখন ক্লায়েন্ট পাবেন আপনি মার্কেট প্লেসের মাধ্যমে কাজগুলো করেন, নো প্রবলেম। আপনি লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে আসার পর আপনি তাদেরকে কানেক্ট করেন, যে যারা মনে করেন আপনি এখানে লিখে সার্চ করলেন লিঙ্কডইনে যে ফাউন্ডার, যারা কোম্পানির নিউ ফাউন্ডার, ওকে আমি ফাউন্ডার লিখে সার্চ করলাম, কেমন? তো ফাউন্ডার, আমি এখানে ফাউন্ডার লিখে আমি সার্চ করলাম, যে ফাউন্ডার্স এটা লিখে আমি সার্চ করলাম। এখন সার্চ করার পর এই লিঙ্কডইনে আপনি দেখবেন যে যারা ফাউন্ডার আছে, তাদেরকে আমরা এই জায়গা থেকে ডিরেক্ট, আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি প্র্যাকটিক্যাল আজকে কিছুই দেখাতে পারতেছি না, যাই হোক। তো আমরা কি করব, আমরা মূলত এই যে ফাউন্ডারে যখন আমরা গেলাম, যাওয়ার পর বিভিন্ন ধরনের ফাউন্ডার আমাদের সামনে চলে আসলো, এটা বাংলাদেশি কোম্পানিগুলো হোক বা হচ্ছে আদার্স বিভিন্ন কোম্পানি, আমরা এখানে পিপুলে যাই, অর্থাৎ আমরা মানুষগুলোকে খুঁজবো যে যারা ফাউন্ডার। যখন আমরা এই ফাউন্ডারগুলোকে খুঁজবো, শুধুমাত্র ফাউন্ডারগুলোকে খুঁজবো না, আমরা তাদের সাথে এঙ্গেজ হব যারা আমার ক্লায়েন্ট হওয়ার মতো সম্ভাবনা সব থেকে বেশি। তো এখানে আপনি যখন সার্চ করবেন, আপনি বাংলাদেশি কাউকে ফাউন্ডারের সাথে এঙ্গেজ না হইলেও প্রবলেম নাই। বাংলাদেশি ক্লায়েন্টের সাথে আমরা খুব একটা মোটামুটি কাজ যে করা হয় না তা না, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। বাট ভালো ক্লায়েন্ট খারাপ ক্লায়েন্ট দুইটাই আছে বাংলাদেশে। বাট ম্যাক্সিমাম আপনি ইউনাইটেড স্টেটস বা যেগুলো যেমন অস্ট্রেলিয়া আছে, ইউনাইটেড কিংডম আছে বা কানাডা আছে, এবং ইউরোপিয়ান যতগুলা কান্ট্রি আছে, ওই যে কোনো কান্ট্রি, ওই কান্ট্রির ফাউন্ডারগুলোকে যদি আমরা খুঁজি বা আমরা শো রেজাল্টে যাই, দেখবেন যে এই ফাউন্ডারগুলো আমাদের সামনে চলে আসবে। চলে আসার পর আপনি কি করবেন, আপনি তাদেরকে কানেক্ট পাঠাবেন। কানেক্টে কি, কানেক্ট হচ্ছে ফ্রেন্ড, অর্থাৎ আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এই জায়গায় এটাকে আমরা কানেক্ট বলি। বিভিন্ন এখানে যদি আপনি দেখেন বিভিন্ন জন চলে আসবে, যে বৈভব কাকার, এটা হচ্ছে ফাউন্ডার অ্যাট DWS অ্যান্ড হচ্ছে র্যাঙ্কস। এখানে আপনি যদি আরও যদি দেখেন জাস্টিন রিডলি, এখানে যদি আপনি দেখেন যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, আবার যদি এখানে দেখেন ইউনিস আভিডো, এখানে ফাউন্ডার অ্যান্ড সিও অফ নেস্টার ইউনাইটেড কিংডম।
আপনি কি করবেন, তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠান। কেমন, আপনি এই জায়গা থেকে কানেক্টে ক্লিক করার পর আপনি তাদের কানেক্ট আপনি সেন্ড করতে পারবেন, আপনি নোটের মাধ্যমে করতে পারবেন অ্যান্ড উইদাউট নোটের মাধ্যমে করতে পারবেন। আমরা নোটের মাধ্যমে করতে পারি অথবা নোট ছাড়াও আমি করতে পারি। যখন আপনি তাদেরকে কানেক্ট পাঠাবেন, আপনার কানেক্টে যখন আপনি 10 জনের মধ্যে মনে করেন 3 জন কানেক্টটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর আপনি কি করতেছেন, আপনার প্রোফাইল আপনি নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন। দেখেন যারা অ্যাকসেপ্ট করবে মানে তারা আপনার ফ্রেন্ড হয়ে গেল। এখন আপনার প্রোফাইলে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন, বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতেছেন। দেখেন ওরা হচ্ছে বিজনেস ওনার, ওদের দরকার বিজনেস গ্রোথ। আপনি যখন এই বিজনেস গ্রোথগুলো নিয়ে কন্টেন্টগুলো দেবেন, যে আপনার আপনার বিজনেস গ্রোথের জন্য কিভাবে এসইওটা কাজে লাগবে, বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে ধাপে ধাপে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন, তাই না? আপনি কি করবেন, তাদেরকে উদ্দেশ্য করে আমরা কন্টেন্ট তৈরি করব। কি রকম কন্টেন্ট তৈরি করব, যে এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, যে ওকে হাউ টু গ্রো ইওর লোকাল বিজনেস এসইও। ওকে আমরা যদি একটু নিচে আসি আহ, এই জায়গায় যদি দেখি যে মোস্ট ওয়েবসাইট ডোন্ট হ্যাভ অ্যান এসইও প্রবলেম। আপনি যদি আরও দেখেন যে কন্টেন্ট আমাদের এমনভাবে টার্গেট করতে হবে যেন ক্লায়েন্ট পড়তে বাধ্য। যে বিজনেস ওনার, যে ফাউন্ডার, যে চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদের যেন প্রয়োজন হয়, তাদের নিডটা বুঝে, তাদের প্রয়োজনটা বুঝে আমাদের কন্টেন্ট তৈরি করে কন্টেন্টগুলোকে আমাদের পোস্ট করতে হবে। দেন আপনি দেখবেন একটা সময়, ওকে ওকে, আপনি যদি এটা দেখেন যে আমি এখানে লেখা আছে যে হাউ হাউ টু লোকাল এসইও হেল্প এ স্মল শপ র্যাঙ্ক হায়ার ইন গুগল। এখানে আমি কি কন্টেন্টটা পাবলিশ করছি, এখানে একটা ইমেজ আমি অ্যাড করছি যে কিভাবে ছোট বিজনেসগুলোকে কি করতে পারে, বড় করতে পারে লোকাল এসইও। তো মোস্ট লোকাল বিজনেস ওনার, আমি এখানে বলে দিছি, দেখেন যে মোস্ট লোকাল বিজনেস ওনার থিঙ্ক দে নিড এ বিগার অ্যাডভার্টাইজিং বাজেট টু গেট মোর কাস্টমার। ম্যাক্সিমাম লোকাল বিজনেস ওনার মনে করে যে বড় অ্যাডভার্টাইজিংটা দরকার, তাই না, তাদের কাস্টমার জন্য। বাট ইন রিয়ালিটি, আসলে সত্যি করা, মেনি মেনি বিজনেস আর লসিং পটেনশিয়াল কাস্টমার সিম্পলি বিকজ দে আর ইনভিজিবল অন গুগল ম্যাপ। কারণ তারা গুগল ম্যাপে কি ভিজিবল না। তো হেয়ার্স এই রিয়াল ওয়ার্ল্ড রিয়াল আমাদের এসিও ফ্রেমওয়ার্কগুলো আমি বলতেছি যে এ লোকাল রিটেল শপ ওয়াজ ফেসিং দেয়ার মেজর প্রবলেম, যে নো অ্যাপিয়ারিং ইন দ্য ম্যাপ 3 প্যাক অ্যান্ড হচ্ছে ভেরি ফিউ ফোন কল, খুবই কম ফোন কল পাচ্ছে ফ্রম গুগল বিজনেস প্রোফাইল অ্যান্ড কম্পিটিটর ডমিনেটিং লোকাল এসিও রেজাল্ট, তারা কম্পিটিটরকে বিট করতে পারতেছে না। তো হোয়েন, আমি এখানে এটা বলে দিচ্ছি যে হোয়েন কাস্টমার সার্চ টার্মস লাইক যে শপ নিয়ার মি, বেস্ট লোকাল স্টোর, ম্যাক্সিমাম লোকাল লোকাল এসিওর ক্ষেত্রে বা লোকাল বিজনেসের ক্ষেত্রে এই শব্দগুলো লিখেই সার্চ করে। একজন ক্লায়েন্টকে এটা অনেক বেশি অ্যাট্রাক্ট করবে যে শপ নিয়ার মি, বেস্ট লোকাল স্টোর, বা প্রোডাক্ট নেম প্লাস সিটি, বা হচ্ছে দ্য বিজনেস ওয়াজ হচ্ছে নাও হোয়ার। এগুলো লিখে মানুষ সব থেকে বেশি সার্চ করে, তাই না? এখন আমি বিজনেস অপটিমাইজেশনের জন্য যা যা দরকার আমি এখানে বলে দিচ্ছি এবং শেষে আমি বলতেছি যে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন কমেন্ট, যে তুমি তোমার কমেন্টে তুমি কি করবে, তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, অথবা আমরা সিটিএ বাটন অ্যাড করি যে ওকে তোমার যদি কোনো প্রয়োজন হয় কনসালটেন্টিংয়ের বা হচ্ছে এরকম যদি প্রয়োজন হয়, যে কাজের পারপাসে আমাকে প্রয়োজন হয়, তুমি আমাকে মেসেজ করো। তখন ক্লায়েন্টের কি করে, আমাদেরকে মেসেজ করে। আমরা যদি ক্লায়েন্টের কাজগুলো ভালোভাবে করতে পারি, ওই কোম্পানিগুলোতে আমরা রিমোটলি রিমোটলি কাজ করতে পারি। কেমন? তো প্রতিটা কোম্পানি আসলে আমাদের একটা স্ট্র্যাটেজিতে যাইতে হবে। মার্কেট প্লেসে যদি যান, মার্কেট প্লেসে আমরা শুধুমাত্র মার্কেট প্লেসে গেলেই হবে না যে আমি কিওয়ার্ড রিসার্চ জানি, আমি অন পেজ এসেও জানি, ওকে আমি মার্কেট প্লেসে গেলাম তার মানে কি আমি মার্কেট প্লেসে আমি তাড়াতাড়ি কাজ পাবো না। মার্কেট প্লেসে গেলে আমাদের ওইভাবে যেতে হবে, এমনভাবে যেতে হবে যেন আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টের সামনে যেতে পারি, এবং ওইটা থেকে আমাদের গিগের যেন ইমপ্রেশন আসে, গিগের যেন ক্লিক আসে, দেন হচ্ছে আমরা ওই জায়গা থেকে ক্লায়েন্ট পাবো। আমরা যখন আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলে অনেক ক্লাসে দেখবেন, অনেক ভিডিওতে দেখবেন যে আপনি কি করবেন, আপনি এভাবে ক্লায়েন্ট খুঁজবেন, তাদেরকে আপনি মেসেজ করবেন না। ক্লায়েন্ট এত বোকা না, ক্লায়েন্ট সবসময় একজন ট্রাস্টেড পার্সনকে খোঁজে। এবং আপনার প্রোফাইলটা যখন ভারী হবে, আপনি যখন ব্র্যান্ডিংটা স্টার্ট করবেন, আপনার প্রোফাইলে কন্টেন্ট থাকবে ওই রিলেটেড স্পেশালিস্ট, ক্লায়েন্ট কি করবে, আপনার প্রোফাইলটা ভিজিট করার পরেও কি হবে, আপনার উপর একটা পজিটিভ ইমপ্রেশন আসে। এই পজিটিভ ইমপ্রেশনটা অনেক বেশি দরকার, কারণ আপনার উপর যখন পজিটিভ ইমপ্রেশন আসবে তখন আপনাকে হায়ার করবে। যেমন আজকে আমাকে হোয়াটসঅ্যাপে আজকেও নক করছে, গতকালকে নক করছে,
এবং লাস্ট কয়েকদিনে মনে হয় বেশ কয়েকটা ক্লায়েন্ট আমাদের উপমহাদেশ থেকে এবং উপমহাদেশের বাইরে থেকেও বেশ কয়েকটা ক্লায়েন্ট আমাকে নক করছে সরাসরি হোয়াটসঅ্যাপে। কোথা থেকে নক করছে? আমার ইউটিউবের ভিডিও দেখে। এবং ক্লায়েন্ট আমাকে এটা বলতেছে যে তুমি আমার এটা করে দাও, এই গেস্ট পোস্টিংটা করে দাও, তোমাকে হচ্ছে আমি এতটা ডলার হচ্ছে আমি পে করতেছি। বাট ওইটা আসলে এত সহজে বা এত তাড়াতাড়ি পসিবল না, যার কারণে আমি তার কাজটা নিতে পারি নাই, বা তার থেকে ডিরেক্ট আমি পেমেন্ট আমি নিতে পারি নাই। তো এখন ওই যে আমার ইউটিউবে ভিডিওগুলো আছে ওইটাও কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ডিং। কেন আমাকে তারা পে করতে চাইলো? দেখেন, আপনাকে কিন্তু সরাসরি পে করবে না, আমাকে সে চেনে না, আমাকে সে মার্কেট প্লেসের মাধ্যমে সে আমাকে পায় নাই, আমাকে সে হায়ার করতেছে না। বাট সে আমাকে ডিরেক্ট এসে বলতেছে যে আমি তোমাকে $200 পে করতেছি, তুমি আমার জন্য এই এই অর্ডারটা কমপ্লিট করো। এটা, এই পেটা যদি আমি যদি পেমেন্টটা নেই, আমি যদি কাজটা না করি, তাহলে কিন্তু তার ধরার কোনো ক্ষমতা নাই। বাট কেন আমাকে পে করতে চাইতেছে? কারণ সে আমার প্রোফাইলগুলো ভিজিট করছে, ওকে আমার ইউটিউবে ভিডিও আছে, ট্রাস্টেড ভিডিও, আমার লিঙ্কডইন গুলো আছে, আমার এই প্রোফাইল ওই প্রোফাইল, মার্কেট প্লেস, আপওয়ার্ক, এগুলো সব কিছু ভিজিট করার পর কিন্তু সে আমাকে এই বিশ্বাসের জায়গাটা তৈরি আপনাকে করতে হবে নিজেকে, নিজের ব্র্যান্ডিংটা নিজেকে করতে হবে। যে আমি একটা কথা বলি, যে আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে আসবেন একটা টার্গেট নিয়ে কাজ করেন, যে আমি ছোট ছোট থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেন, আস্তে আস্তে স্কিলগুলোকে আপনি ধাপে ধাপে অর্জন করেন। যে ওকে ফাইন, আমি কিওয়ার্ড রিসার্চ শিখছি, ওকে ফাইন আমি অন পেজ এসইও শিখছি, এখন অন পেজ এসইওর পর আমাকে কি শিখতে হবে? ওকে একটা ওয়েবসাইট আমি কিভাবে গুগলে নিয়ে যাব, তার মানে কি আমার টেকনিক্যাল এসইও শিখতে হবে। ওকে একটা ওয়েবসাইটের কি কি প্রবলেম ফিক্স করতে হবে, এই প্রবলেমগুলো আমি জানলাম। ওকে এই কন্টেন্টগুলোকে আমি কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে যাব, বা হচ্ছে মার্কেটিং করে কিভাবে আমি ট্রাফিক বাড়াইতে পারবো, ওকে ভালো। বা একটা লোকাল বিজনেসের জন্য আমি গুগল বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করব, ফাইন। এবং গুগল বিজনেস প্রোফাইলের জন্য আমি এসইও স্ট্র্যাটেজিটা আমি কিভাবে তৈরি করব, এটা আমি জানলাম। এসইও স্ট্র্যাটেজিটা তৈরি করার পর আমি কিভাবে অর্গানিক ট্রাফিকটা আমি কি করতে পারবো, বাড়াইতে পারবো, সেলটা বাড়াইতে পারবো, আমি কি করব, লোকাল সাইটেশন আমাকে করতে হবে, ওকে আমি সাইটেশনটা শিখলাম। এই যে একটা, আমরা এমনভাবে শিখবো যেখানে একটা ক্লায়েন্টের যেভাবে প্রজেক্টগুলো কমপ্লিট করা হয় ঠিক ওই ধাঁচে শিখবো। কোর্স মডিউল তো আছে, আপনাদের কোর্স মডিউলে দেওয়া হয়েছে, বাট ওইভাবে আমরা আসলে কোর্স মডিউলে তো অবশ্যই আমাদের শিখতে হবে, তার বাইরে কি শিখতে হবে না? কোর্স মডিউলে কি এনাফ না? সবকিছু কোর্স মডিউলে হয় না। কোর্স মডিউলের বাইরে আমাদের এমনভাবে শিখতে হবে যে একটা প্রজেক্টে আমরা কিভাবে কাজ শুরু করব, স্টার্টিং করব, স্টার্ট করা থেকে আস্তে 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 পুরো প্রজেক্টটা আমি কিভাবে কমপ্লিট করব। এই কমপ্লিট স্ট্র্যাটেজি যদি আপনি জানতে পারেন, কমপ্লিটলি যদি আপনি ক্লাসগুলো করে ভালোভাবে বুঝে আপনি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেন, এবং আপনার মধ্যে যদি এরকম কনফিডেন্টলি সার্ভিস দেওয়ার মতো একটা স্পিড আসে যে না, আমি এখন এক্সপার্ট, আমি ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারবো, এবং এই জায়গা থেকে আপনি দেখবেন যে আপনি মার্কেট প্লেসে আপনি ভালো কিছু করতে পারতেছেন, আউট অফ মার্কেট প্লেসে করতে পারতেছেন, এবং যে কোনো কোম্পানিতে আপনি রিমোটলি কাজ করতে পারতেছেন। একজন এক্সপিরিয়েন্স পারসন, একজন এসইও এক্সপার্ট, যে এক্সপার্ট, আমার মনে হয় না যে বাংলাদেশে বা বাইরের কোনো কান্ট্রিতে কোনো এসইও এক্সপার্ট বসে থাকে। সে কোনো না কোনো কাজে লাগে, কোনো না কোনো কাজে লাগে, সে সে বিজনেস করুক, অথবা সে ফ্রিল্যান্সিং করুক, বা হচ্ছে কোনো কোম্পানিতে সে জব করুক, ফিজিক্যালি জব করুক, রিমোটলি জব করুক, কোনো না কোনো কাজে সে ইনভলভ আছে। আমার আমার যারা স্টুডেন্ট আছে, আমি আপনাদেরকে আগেও বলছি যে বাংলাদেশে অনেক বড় বড় যেগুলো কোম্পানি অ্যান্ড মাল্টি ন্যাশনাল অনেক কোম্পানি আছে, যেগুলো কোম্পানিতে তারা একদম ফিজিক্যালি জব করে এসি এক্সপার্ট হিসাবে। তো অনেকের অনেক ইচ্ছা থাকে, কেউ ফ্রিল্যান্সিং করবে, কেউ রিমোটলি জব করবে, কেউ ফিজিক্যালি জব করবে। এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল, যে স্কিলটা শিখে এই স্কিলটা কখন আপনাকে ফাঁকি দেবে না। আপনি আপনার নিজের কাজে ব্যবহার করতে পারবেন, আপনার বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন, আপনার জব সেক্টর আপনি এই স্কিলটাকে প্রপারলি ইউজ করতে পারবেন। এখন আপনি যদি চাকরির পত্রিকাগুলো দেখেন, আপনি জাস্ট একটু দেখবেন, বিডি জবস দেখেন, বা যেগুলো চাকরির পত্রিকা, ম্যাক্সিমাম কোম্পানিগুলো এসি এক্সপার্ট নিচ্ছে। কেন নিচ্ছে বলেন তো? কারণ প্রতিটা কোম্পানি জানে যে একজন এসি এক্সপার্ট প্রয়োজন, একজন না, মাল্টিপলও প্রয়োজন হতে পারে। কারণ তারাই জানে, একজন এসি এক্সপার্টই জানে কিভাবে তার বিজনেসটাকে গ্রো করতে হয়, একজন এসি এক্সপার্টই জানে কিভাবে তার বিজনেসটা ধাপে ধাপে সামনের দিকে নিয়ে যেতে হয়। সো এসি এক্সপার্ট তো প্রয়োজন হবেই। তো আপনি যদি মনে করেন যে আমি আমি হুট করে আমি সাকসেস হতে পারবো, এটা আগে বলছি, পারবেন না। আপনার এমনভাবে আপনাকে কাজ করতে হবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং করতে হবে রিমোটলি জবের জন্য। রিমোট জবের জন্য আপনাকে প্রিপেয়ার হতে হলে আপনার পোর্টফোলিওটা স্ট্রং করতে হবে। দেখেন, আপনাদেরকে আমি বলছি যারা আমাদের ব্যাচেও আছেন,
4 মাসের কমপ্লিট ব্যাচে আপনাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, কয়েকটা ক্লাস হয়েছে, আহ, আপনাদের হচ্ছে এক্সাম হয় বা কোশ্চেন পর্ব হয়, উত্তর পর্ব হয় ক্লাসের মধ্যে, এবং আপনাদের যে কমিউনিকেশনের যে গ্যাপটা, যে আমি ক্লায়েন্টের সাথে ওই টপিকের উপর, যেমন কিওয়ার্ড রিসার্চ শিখছি, অন পেজ এসইও শিখছি, গুগল বিজনেস প্রোফাইল শিখছি, টেকনিক্যাল এসইও শিখলাম, বাট প্রতিটা টপিকের উপর আমরা তো, আমার এই 6-7 বছরের ক্যারিয়ারে আমরা তো জানি যে ক্লায়েন্ট কোন ধরনের কোশ্চেন করতে পারে, এবং ম্যাক্সিমাম হয়তো সেম টু সেম হবে না, তবে কাছাকাছি যাবে, এক একজন ক্লায়েন্ট এক এক রকম কোশ্চেন করতে পারে। বাট মেজর যে প্রবলেমগুলা বা ক্লায়েন্ট যে কোশ্চেনগুলা করে, এই কোশ্চেন নিয়ে আমরা অলরেডি প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা শিট তৈরি করতেছি, যেটা আমরা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশনটা আরো বেশি স্মুথ হয়। এবং আমাদের এইটাও চিন্তা আছে, আমি আমার অফিসিয়াল যারা প্রজেক্টে যারা কাজ করে তাদের সাথে এটা আমি অলরেডি মিটিং করছি যে আমরা একটা বই তৈরি করব, যেটা আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দেব, যারা আমাদের সাথে ইনভলভ থাকবে, যেন ওই কমিউনিকেশন থেকে স্টার্ট করে কারণ আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের যে প্রবলেমটা, সব থেকে বড় প্রবলেমটা এই জায়গায়, যে অনেকের আছে স্কিল, আছে স্কিলটাকে আমরা সেল করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? বিকজ আমার কমিউনিকেশনটা উইক। এই কমিউনিকেশনটা উইক যেন না থাকে, এবং প্রপারলি যে স্কিলগুলো আমাদের আছে এই স্কিলগুলো যেন অর্জন করতে পারি। যেমন গতকালকে আপনাদের মধ্যে হয়তো ক্লাস করতেছেন, একটা আপু আমাকে ফোন করে বলতেছে যে আমরা একটা জায়গায় আমরা ফ্রিল্যান্সিং শিখতে গেছি ভাইয়া, ওই জায়গাতে তারা হচ্ছে আমাদের থেকে কি ফাইবার গিগ গিগ পাবলিশ করবে, ওকে আমাকে বলতেছে যে গিগ পাবলিশ করবা, 4টা গিগ আমরা দিয়ে দেব, আমাদের থেকে হচ্ছে 2,000 টাকা নিচ্ছে, 2,000 টাকা তার কাছ থেকে নাকি নিচ্ছে। তো গিগটা, আচ্ছা টাকা নিল বুঝলাম, গিগ পাবলিশ করতে কেন টাকা নেবে আমি জানি না, বাট মনে করেন টাকাটা নিচ্ছে, সে 4টা গিগ পাবলিশ করে দিছে। এখন পরবর্তীতে ওই 4টা গিগিতে ভালো রেজাল্ট আসবে না, তার তো পরবর্তীতে গিগগুলো পারফেক্টলি করতে হবে, তাই না? তো গিগের স্ট্র্যাটেজিটা তার, সে গেছে শিখতে, বাট সে কিন্তু শিখলো না, সে পরবর্তীতে কিভাবে করবে, সে ওনাকে ধরবে না। আমাদের আসলে শেখাটা এইভাবে দরকার যে মেন্টর কেন করে দেবে, মেন্টরের দরকার নাই, আমি এমন স্ট্র্যাটেজি এমনভাবে শিখবো যেন আমি আমার নিজেই গিগের টাইটেল রিসার্চ করতে পারি, গিগের ডেসক্রিপশন আমি নিজে রিসার্চ করতে পারি, আমি গিগের থাম্বনেইলগুলো আমি নিজে কমপ্লিট করতে পারি, গিগের রিকোয়ারমেন্টগুলা, গিগের এফএকিউগুলা কিভাবে পারফেক্টলি অপটিমাইজেশন করলে ওই গিগগুলো র্যাঙ্ক হয়, ওই স্ট্র্যাটেজিগুলো আমার জানা দরকার, শেখা দরকার, তাই না? তো এই জায়গা থেকে আমাদের যে স্কিলগুলো আছে, ইনশাল্লাহ আপনাদের মনে হয় যে 4 মাসে যারা কমপ্লিটলি কোর্সে যারা ইনভলভ আছেন, আমরা তাদের সাথেও আমরা ওই শিটগুলো আমরা শেয়ার করে দেব। আর আপনারা ওই শিটগুলো, প্রত্যেকের আপনাদের তো এমনিতেই এক্সাম হয় বা হচ্ছে কোশ্চেন পর্ব, প্রশ্ন পর্ব হয়, আপনার কয়েকটা ক্লাস পর পর ইনশাল্লাহ এটা হতেই থাকবে। সাথে সাথে আহ, আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্লাসগুলো ইনশাল্লাহ স্টার্ট হবে, বিকজ আমরা যদি কোর্সের শুরু থেকে যদি স্টার্ট না করতে পারি, কোর্সের শেষের দিকে গিয়ে কি হয়, দেখা যায় যে আবার নতুনভাবে স্টার্ট করতে হয়। বাট শুরু থেকে স্টার্ট করলে হয় কি, যে আমরা আমাদের প্রোফাইলগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, এর মধ্যে থেকে যখন আমাদের স্কিলটা ডেভেলপ হয় তখন আমরা ডিরেক্ট হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ে যাইতে পারি। বাট আমরা শেষের দিকে করলে কি হয়, যে ক্লায়েন্ট হান্টিংয়ের দিকে আমরা আহ, গেলে দেখা যায় আমাদের নতুন প্রোফাইল, তখন একটা প্রবলেম হয়। সো আমরা প্রোফাইলটা ক্রিয়েট করার পর ধাপে ধাপে আমরা এই প্রোফাইলগুলোকে কিভাবে ডেভেলপ করব, এই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এই প্রোফাইলগুলো সুন্দরভাবে কমপ্লিটলি তৈরি করে দেন হচ্ছে আমরা আমরা আমাদের স্কিলগুলো ডেভেলপ করব, সাথে সাথে কন্টেন্টগুলো আমরা দিয়ে দেব বিভিন্ন জায়গাতে। তো আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন, বাট আমাদের ইনশাল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের নতুন যে ব্যাচটা আমাদের স্টার্ট হচ্ছে 1 থেকে 3 তারিখের মধ্যে, যে ব্যাচটা আমাদের স্টার্ট হবে ওইটার অ্যাডমিশন অলরেডি শেষের মধ্যে, আর 1 দিন বা 2 দিন অ্যাডমিশন নিতে পারবেন 31 তারিখ পর্যন্ত। তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, যে জন্য বলা, বাট আমার যে 17 নাম্বারটা, ওই 17 নাম্বারের যে প্রবলেমটা সেটা হচ্ছে অতিরিক্ত মেসেজ আসার কারণে ওইটা আমার 24 ঘন্টার জন্য মাঝে মাঝে ডিসেবল হয়ে যায়, আবার হয়েছে। তা আমাদের আরেকটা যে নাম্বারটা 84, আপনাদের অ্যাডমিন প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিনে দেখবেন 84, ওইটা আমার পার্সোনাল নাম্বার।
আপনারা ওই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা অ্যাডমিট হবেন। আর যারা আছেন ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমি ট্রাই করব যে আপনাদের একদম কমপ্লিটলি একটা রিমোট জবে অ্যাপ্লাই থেকে শুরু করে, কারণ এটা একটা ক্লাসে পসিবল না। এটা আমাদের ধাপে ধাপে শিখতে হবে কিভাবে আমরা পারফেক্টলি সিভি তৈরি করব, কিভাবে আমরা পারফেক্টলি পোর্টফোলিও তৈরি করব, অ্যান্ড হচ্ছে আমরা যখন একটা জবে আমরা অ্যাপ্লাই করব তার আমরা ওই ক্লায়েন্টের আসলে কি কি ফাইন্ড করব। মোটামুটি একদম স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা না যেতে পারি হুট করে একটা ক্লাসে, আসলে এটা পসিবল না। তো আমরা জাস্ট এইটা আমরা জানার ট্রাই করলাম যে আসলে রিমোট জবের জন্য আমাদের কি কি প্রয়োজন এবং কিভাবে যাওয়া উচিত এবং রিমোট জবটা আমরা কোথায় থেকে পাবো। ইনশাল্লাহ আমরা বাকি যে ক্লাসগুলো অ্যাডভান্স ক্লাসে আমরা A to Z একদম ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ শিখবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।